ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের জন্য যে সিলেবাস এবং মডেল কোয়েশ্চেন পেপার দিয়েছে সে বিষয় সম্পর্কে। ইংলিশ সাবজেক্টের যে এখানে সিলেবাসটা দেওয়া হয়েছে, ইংলিশ সাবজেক্টের সিলেবাসকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট যে পার্টটা সেটা হচ্ছে কম্প্রিহেনশন, এবং সেকেন্ড যে পার্ট সেটা হচ্ছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। কম্প্রিহেনশন এবং পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট দুটো পার্ট থেকে 15 মার্কস করে আসবে। কম্প্রিহেনশনের মধ্যে কী কী কোশ্চেন আসবে সেগুলো এখানে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে। কম্প্রিহেনশন এখানে বলা হয়েছে টু আনসিন প্রোজ প্যাসেজেস, দুটো আনসিন প্রোজ প্যাসেজ থাকবে। প্রোজ প্যাসেজ, সেই প্রোজ প্যাসেজগুলো কেমন হতে পারে? সে ডিসকার্সিভ হতে পারে, লিটারারি হতে পারে, অথবা ন্যারেটিভ হতে পারে, কিংবা সায়েন্টিফিক হতে পারে। অর্থাৎ বিজ্ঞান মানে কোনো বৈজ্ঞানিক বিষয় সম্পর্কিত, কোনো বর্ণনাত্মক কিংবা কোনো সাহিত্যিক বিষয় সম্পর্কিত, ঠিক আছে, ইত্যাদি। উইথ কোয়েশ্চেন্স অন কম্প্রিহেনশন, সেই কম্প্রিহেনশন যে প্যাসেজটা দেওয়া হবে সেই প্যাসেজের ওপর কোয়েশ্চেন থাকবে। অ্যান্ড গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, আর কি থাকবে? গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এটা খুব ইম্পর্টেন্ট, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তার মানে কম্প্রিহেনশন থেকে শুধু কোয়েশ্চেন নয়, বরং সেই কম্প্রিহেনশন থেকে গ্রামার এবং ভোকাবুলারি থাকবে। অর্থাৎ ভোকাবুলারি বলতে যেমন অ্যান্টোনিম, সিনোনিম, ঠিক আছে, এইগুলো থাকতে পারে। আর গ্রামার যেমন এরর কারেকশান থাকতে পারে, ঠিক আছে, কিংবা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম, এই সমস্তগুলোই থাকতে পারে। তার মানে কম্প্রিহেনশনের আন্ডারেই গ্রামার পার্টটাকেও রেখে দেওয়া হয়েছে এবং ভোকাবুলারি। এর আগে যে টেটগুলো হয়েছিল সেখানে গ্রামার এবং ভোকাবুলারির উপর বেশি জোর দেওয়া হতো এবং কম্প্রিহেনশন থেকে কোশ্চেন আসতো। তো পেডাগোগিতে খুবই কম কোশ্চেন আসতো, কিন্তু এবার স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে যে পেডাগোগি থেকে অবশ্যই 15 মার্কস আসবে, এবং কম্প্রিহেনশন থেকে, অর্থাৎ কম্প্রিহেনশনের সঙ্গে যে সমস্ত গ্রামার পার্টস বা ভোকাবুলারি আছে সেগুলো মিলিয়ে 15 মার্কস। ওকে, তো যে মডেল কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে সেই মডেল কোয়েশ্চেনটা আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি মডেল কোয়েশ্চেনে প্রথমে বলা হচ্ছে রিড দ্য ফলোইং প্যাসেজ টু আনসার দ্য কোয়েশ্চেন নাম্বারস 1 to 4। অর্থাৎ এখানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে প্রোজ প্যাসেজ, সেই প্রোজ প্যাসেজের 1 থেকে 4 নম্বর কোয়েশ্চেনগুলো অ্যান্সার দাও প্রোজটি পড়ার পর। ওকে, তো আমরা প্রোজ প্যাসেজটা পড়ছি। সেলফ ডিরেক্টেড লার্নিং ইন ইটস ব্রডেস্ট মিনিং, নিয়ন্ত্রিত লার্নিং, শিখন ইন ইটস ব্রডেস্ট মিনিং, এর বৃহৎ অর্থে ডিসক্রাইবস আ প্রসেস ইন হুইচ ইন্ডিভিজুয়ালস টেক দ্য ইনিশিয়েটিভ, একটা পদ্ধতিকে বর্ণনা করে যাতে ইন্ডিভিজুয়ালস, কোনো ব্যক্তি বিশেষ, টেক দ্য ইনিশিয়েটিভ, উদ্যোগ নেয়, উইথ অর উইদাউট দ্য হেল্প অফ আদার্স, মানে অন্যের সাহায্য ছাড়াই কোনো ব্যক্তি যখন নিজেই কোনো কিছু শেখার চেষ্টা করে সেই প্রসেসটাকেই বলা হচ্ছে সেলফ ডিরেক্টেড লার্নিং। ওকে, ইন ডায়াগনোসিং দেয়ার লার্নিং নিডস, কী পরীক্ষা নিরীক্ষা করতে তাদের লার্নিং নিডস, তাদের কী প্রয়োজন শিখন সম্পর্কে, ফর্মুলেশন অফ লার্নিং গোলস, অর্থাৎ শিখন উদ্দেশ্য সংগঠনের ক্ষেত্রে তাদের পরীক্ষা নিরীক্ষা, আইডেন্টিফাইং রিসোর্সেস ফর লার্নিং, শিখনের জন্য উৎস চিহ্নিতকরণ, চুজিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং লার্নিং স্ট্র্যাটেজিস, শিখন পরিকল্পনাকে নির্বাচন করা এবং তাকে সম্পূর্ণ করা বা কার্যকরী রূপ দেওয়া, অ্যান্ড ইভ্যালুয়েটিং লার্নিং আউটকামস, এবং মূল্যায়ন করা, ফল মূল্যায়ন করা। দ্যাটস ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাটেইন নিউ নলেজ ইজিলি অ্যান্ড স্কিলফুলি ফর দ্য রেস্ট অফ হিজ অর হার লাইফ। সুতরাং এভাবে ইট ইজ ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, টু অ্যাটেন নিউ নলেজ, নতুন জ্ঞান অর্জন করা, ইজিলি অ্যান্ড স্কিলফুলি ফর দ্য রেস্ট অফ হিজ অর হার লাইফ, তার জীবনের বাকি অংশে মানে বাকি সময়ের জন্য সহজেই এবং দক্ষতার সঙ্গে জ্ঞান অর্জন করাটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ দ্য নিড ফর সেলফ ডিরেক্টেড লার্নিং? সেলফ ডিরেক্টেড লার্নিং এর প্রয়োজন। ওয়ান রিজন ইজ দ্যাট দেয়ার ইজ কনভিন্সিং এভিডেন্স, একটা কারণ হচ্ছে যে কনভিন্সিং এভিডেন্স আছে, অর্থাৎ প্রমাণ আছে, দ্যাট পিপুল হু টেক দ্য ইনিশিয়েটিভ ইন লার্নিং, যে সমস্ত মানুষ নিজে উদ্যোগ নেয় শেখার জন্য, লার্ন মোর থিংস অ্যান্ড লার্ন বেটার দ্যান পিপুল ওয়েটিং টু বি টট, সে অনেক কিছু বেশি শেখে সেই ব্যক্তির চাইতে যে ব্যক্তি নিজেকে শেখানো মানে অন্য কেউ শিখিয়ে দিবে এই অপেক্ষায় থাকে। দ্য সেকেন্ড রিজন ইজ দ্যাট সেলফ ডিরেক্টেড লার্নিং, সেকেন্ড যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে সেলফ ডিরেক্টেড লার্নিং ইজ মোর ইন টিউন, এটা অত্যন্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ উইথ আওয়ার ন্যাচারাল প্রসেসেস, আমাদের যে স্বাভাবিক পদ্ধতি আছে অফ সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ মানসিক যে মানসিক বিকাশের ক্ষেত্রে অনেক বেশি উপযুক্ত। অ্যান এসেনশিয়াল অ্যাসপেক্ট অফ ম্যাচিউরিং, মানে পরিপূর্ণতা বিকাশ সম্পর্ক বিকাশের যে প্রয়োজনীয় ক্ষমতা সৃষ্টি করা, টু টেক ইনক্রিজিং রেসপন্সিবিলিটি, ক্রমবর্ধমান দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে, আবার ওন লাইফ, আমাদের নিজেদের জীবনের, টু বিকাম ইনক্রিজিংলি সেলফ ডিরেক্টেড, আত্মনিয়ন্ত্রিত হওয়ার জন্য, ক্রমবর্ধমানভাবে আত্মনিয়ন্ত্রিত হওয়ার জন্য। দ্য থার্ড রিজন ইজ দ্যাট মেনি অফ দ্য নিউ ডেভেলপমেন্টস ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন যে উন্নয়নগুলো ইম্পার্ট আ হেভি রেসপন্সিবিলিটি, সেটা প্রদান করে এক অত্যন্ত গুরুতর দায়িত্ব অন দ্য লার্নার্স, শিক্ষার্থীদের উপরে, টু টেক আ গুড ডিল অফ ইনিশিয়েটিভ ইন দেয়ার ওন লার্নিং, তাদের নিজেদের শেখার ক্ষেত্রে অনেক বেশি তাদের, টু মিট দ্য চ্যালেঞ্জেস ইন টুডেজ ইনস্ট্রাকটিভ এনভায়রনমেন্ট, বর্তমানে যে ইনস্ট্রাকটিভ শিক্ষণমূলক যে পরিবেশ সৃষ্টি হয় সেই শিক্ষণমূলক পরিবেশে সমস্ত প্রতিকূলতাকে সম্মুখীন করার জন্য সেলফ ডিরেক্টেড লার্নিং ইজ মোস্ট এসেন্সিয়াল, সেলফ ডিরেক্টেড লার্নিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এবার আমরা কোয়েশ্চেনগুলো দেখব। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে দেখো এখানে, সেলফ ডিরেক্টেড লার্নিং মিনস, সেলফ ডিরেক্টেড লার্নিং বলতে কী বোঝানো হয়েছে? অপশনগুলো দেখো, লার্নিং উইথ অর উইদাউট দ্য হেল্প অফ আদার্স,
মানে অন্যের সাহায্য কিংবা সাহায্য ছাড়া শিখন, প্যাসিভ লার্নিং, নিষ্ক্রিয় শিখন বা পরোক্ষ শিখন, লার্নিং বাই ডিরেকশন ফ্রম আদার্স, অন্য থেকে নির্দেশ পাওয়ার পর যে শিখন সেইটা, নাকি সেলফ লার্নিং অফ দ্য অ্যাসপিরেন্টের আত্মশিখন। সেলফ ডিরেক্টেড লার্নিং মিনস হচ্ছে অপশন নাম্বার অ্যান্সার হবে অপশন নাম্বার এ, লার্নিং উইথ অর উইদাউট দ্য হেল্প অফ আদার্স। নেক্সট কোয়েশ্চেনটি, হুইচ ওয়ার্ড বেস্ট ডিসক্রাইব সেলফ ডিরেক্টেড লার্নিং, কোন ওয়ার্ডটি, নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সে কোন ওয়ার্ডটি সেলফ ডিরেক্টেড লার্নিংটাকে বেশি ভালোভাবে ডিসক্রাইব করতে পারে। ফার্স্ট যে অপশানটি আছে রিপালসিভ লার্নিং, অর্থাৎ রিপালসিভ লার্নিং বলতে সেই শিখন যেটা বিতৃষ্ণা জন্মে দেয় বা ডিটেস্ট সৃষ্টি করে। কম্পালসারি লার্নিং বাধ্যতামূলক শিখন, অ্যাক্টিভ লার্নিং সক্রিয় শিখন এবং প্যাসিভ লার্নিং। সেলফ ডিরেক্টেড লার্নিং এটার অর্থটা হচ্ছে যে আত্মনির্দেশিত শিখন, অর্থাৎ নিজেকেই নিজে যেন মোটিভেট করে শেখানোর জন্য, সুতরাং এটা সবসময় অ্যাক্টিভ হতে হবে, ঠিক আছে। অ্যাক্টিভ অর্থাৎ যে অ্যাসপিরেন্ট থেকে সবসময় অ্যাক্টিভ থাকে, এই জন্য এটাকে অ্যাক্টিভ লার্নিং বলা হবে। সুতরাং এখানে অপশান হচ্ছে অপশান নাম্বার সি অ্যান্সার। অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার সি। ওকে, নেক্সট কোয়েশ্চেনটি, দেয়ার ইজ নিড ফর সেলফ ডিরেক্টেড লার্নিং বিকজ, সেলফ ডিরেক্টেড লার্নিংয়ের প্রয়োজনীয়তা আছে, তার কারণ হচ্ছে ইট ইজ লেস চ্যালেঞ্জিং, ইট হেল্পস পিপুল টু লার্ন মোর থিংস অ্যান্ড লার্ন বেটার, ইট ইজ আ কস্টলি মেথড, ইট ইজ ডিরেক্টেড বাই আদার্স। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ইট হেল্পস পিপুল টু লার্ন মোর থিংস অ্যান্ড লার্ন বেটার, মানে এটা মানুষকে সাহায্য করে অনেক কিছু শিখতে এবং ভালোভাবে শিখতে। সুতরাং অপশন নাম্বার বি হচ্ছে এখানে অ্যান্সার। 4 নম্বর যেটা কোয়েশ্চেন আছে, দ্য মডার্ন এনভায়রনমেন্ট অ্যাকর্ডিং টু দ্য অথার ইজ, অথারের মতে বর্তমান যে এনভায়রনমেন্ট পরিবেশ সেটা কেমন? ইনস্ট্রাকটিভ শিক্ষণমূলক, রেস্ট্রিকটিভ, ইমপ্র্যাকটিকেবল নাকি লেস ডেভেলপড? এখানে উত্তরটি হবে, অ্যান্সারটি হবে ইনস্ট্রাকটিভ শিক্ষণমূলক। এনভায়রনমেন্ট হচ্ছে ইনস্ট্রাকটিভ, আমরা প্যাসেজে দেখলাম যে ইনস্ট্রাকটিভ এনভায়রনমেন্টের কথা বলা হয়েছে। ওকে, 5 নম্বর যে কোয়েশ্চেনটি আছে ইউজ অফ গ্রামার পাংচুয়েশন, তাহলে এখানে 4টে কোয়েশ্চেন ছিল, সেই 4টে কোয়েশ্চেন কিন্তু ওই প্যাসেজ থেকে দেওয়া হয়েছিল। এবার পরে যে কোয়েশ্চেনগুলো আছে, আরও যে 4টে কোয়েশ্চেন আছে সেগুলো হচ্ছে পেডাগোজি থেকে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা পরের 5 নম্বর কোয়েশ্চেনটা দেখব যে ইউজ অফ গ্রামার পাংচুয়েশন অ্যান্ড স্পেলিং পার্টেন্স 2, মানে গ্রামার পাংচুয়েশন এবং স্পেলিংয়ের ব্যবহার কিসের সঙ্গে সম্পর্কিত? অপশানগুলো দেখো, টেক্সট প্রোডাকশন হুইল রাইটিং, লেখার সময় টেক্সট প্রোডাকশনের সঙ্গে সম্পর্কিত, থার্মাল স্পিচ, লিসনিং টু আ লেকচার অর ইনফর্মাল কনভারসেশন। তাহলে এখানে অপশান কোনটি উত্তর হবে? যে গ্রামার পাংচুয়েশন এবং স্পেলিং এর ব্যবহার টেক্সট প্রোডাকশন ও হোয়াইল রাইটিং এর সঙ্গে সম্পর্কিত, তার মানে অপশান নাম্বার এ হবে অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি 6 নম্বর, কোয়েশ্চেনটি, ইন রেসপন্স টু আ স্টুডেন্টস কোয়েশ্চেন ইন দ্য ক্লাসরুম আর টিচার শুড, একজন স্টুডেন্টের কোয়েশ্চেনের রেসপন্সে ক্লাসরুমে টিচারের কী করা উচিত? এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যদি কোয়েশ্চেনটা প্রাসঙ্গিক হয়, অর্থাৎ যে টপিকটা পড়ানো হচ্ছে, টিচার যে টপিকটা পড়াচ্ছেন সে টপিক রিলেটেড হলে অবশ্যই সেটা তখনই উত্তর দেওয়া উচিত এবং তাকে এনকারেজ করা উচিত আরও এরকম কোয়েশ্চেন করার জন্য। আর যদি সেটা টপিক রিলেটেড না হয়, অর্থাৎ যে টপিকটা পড়ানো হচ্ছে সেটা রিলেটেড না হয়, তাহলে সবসময় সেই কোয়েশ্চেনটি অ্যান্সার বলার জন্য ছেলেটিকে পরে মিট করার কথা বলা কিংবা তার সঙ্গে পরবর্তী খেলায় সে পরে অন্য সময় ক্লাসের পরে তার সঙ্গে আলোচনা করা। ওকে, তাহলে এখানে যে কোয়েশ্চেনটা ভালো, ইন রেসপন্স টু আ স্টুডেন্টস কোয়েশ্চেন, একজন স্টুডেন্টের কোয়েশ্চেনের উত্তরে ইন দ্য ক্লাসরুমে আর টিচার শুড, একজন টিচার কি উচিত? 4টে অপশান আছে, অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু মিট হিম অর হার আফটার দ্য ক্লাস, ক্লাসের পর তাকে দেখা করার জন্য অ্যাডভাইস দেওয়া, এনকারেজ দ্য স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন দ্য ক্লাসরুম ডিসকাশন, স্টুডেন্টটিকে এনকারেজ করা ক্লাসরুমে ডিসকাশনে অংশগ্রহণ করার জন্য, এনকারেজ দ্য স্টুডেন্ট টু আস্ক মোর কোয়েশ্চেন্স, স্টুডেন্টকে আরও বেশি উৎসাহ দেওয়া এরকম প্রশ্ন জিজ্ঞেস করার জন্য,
and encourage the student to search answers independently. 4 নম্বর অপশন আছে encourage the student to search answers independently, অর্থাৎ নিজে থেকেই উত্তর খুঁজে নেওয়ার জন্য উৎসাহিত করা। এটা উত্তর কোনটা হবে? এর অ্যান্সারটা হবে encourage the student to ask more questions. Encourage the student to ask more questions. ওকে, 7 নম্বর কোয়েশ্চেনটি দেখো, মিস্টেকস ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি। ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে ভুল, এটা কি করা উচিত? ভুলকে কী করা উচিত? টেকেন সিরিয়াসলি, গুরুতরভাবে নেওয়া উচিত। এলিমিনেটেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব সেই মিস্টেক্সগুলোকে এলিমিনেট করা, মানে নির্মূল করে ফেলা, সেগুলোকে শুধরে নেওয়া, দূর করে দেওয়া। ইগনোরড, এড়িয়ে যাওয়া। ডিসকাসড উইথ প্যারেন্টস, প্যারেন্টসের সঙ্গে আলোচনা করা। এক্ষেত্রে অ্যান্সার কোনটি হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে এলিমিনেটেড অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্ত মিস্টেক্সগুলোকে বাদ দিয়ে দিতে হবে। ওকে, 8 নম্বর কোয়েশ্চেনটি দেখো, সাম কোয়ালিটিজ অফ গুড টেক্সট অফ আ গুড ইংলিশ টেক্সট বুক আর। একটা ভালো ইংলিশ টেক্সট বুকের কী কী গুণ থাকা প্রয়োজন? গুড প্রিন্টিং উইথ নো স্পেলিং মিস্টেক্স, ভালো প্রিন্টিং হতে হবে, কোনো বানান ভুল থাকা চলবে না। ইনস্ট্রাকশনস ক্লিয়ারলি প্রোভাইডেড ফর অল টাইপস অফ এক্সারসাইজেস, সমস্ত এক্সারসাইজের জন্য একদম স্পষ্ট ইনস্ট্রাকশন প্রোভাইড করতে হবে। রিয়ালিস্টিক অ্যান্ড ইন্টারেস্টিং সাবজেক্ট ম্যাটার, বাস্তবসম্মত এবং আকর্ষণীয় বিষয়বস্তু হতে হবে। এবং 4 নম্বর অপশান আছে অল দ্য অ্যাবাভ। সুতরাং অ্যান্সার কোনটি হবে এখানে? এক্ষেত্রে অ্যান্সারটি হবে অল দ্য অ্যাবাভ, অর্থাৎ এই তিনটেই হচ্ছে একটা ভালো ইংলিশ টেক্সট বুকের কোয়ালিটি। গুড প্রিন্টিং হতে হবে, স্পেলিং মিস্টেক্স থাকা চলবে না, ইনস্ট্রাকশনসগুলো ক্লিয়ারলি প্রোভাইড করতে হবে, এবং সেটা যে টপিকগুলো থাকবে সেগুলোকে অবশ্যই রিয়ালিস্টিক এবং ইন্টারেস্টিং হতে হবে। ওকে, তো এই ছিল মডেল কোয়েশ্চেন পেপার এবং সিলেবাস সংক্রান্ত আলোচনা। তো আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক এবং শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে নেক্সট যখন আমি ভিডিও আপলোড করব তোমরা খুব তাড়াতাড়ি সেই ভিডিওটি পেয়ে যাও, এবং অবশ্যই তোমরা নোটিফিকেশান বেলটি অন করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।